আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সমাজবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, তৃতীয় অধ্যায় বলা আছে পরিবারে শিশুর বেড়ে ওঠা। ঠিক আছে, চমৎকার একটা অধ্যায়। আমরা এখন আলোচনা শুরু করব। পরিবার আছে শিশুর বেড়ে ওঠার সূত্রিকাগার। শুরুতে একটা প্রশ্ন আছে, পরিবার কি? পরিবার আছে শিশুদের কি বেড়ে ওঠার সূচিকাগার। এখান থেকে পড়তে হবে, পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূচিকাগার। ঠিক আছে, পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ শুরু হয়। আরেকটা প্রশ্ন, শিশুর সামাজিকীকরণ শুরু হয় কিভাবে? পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ শুরু হয়। বিবর্তনের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন, মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। এখানে প্রশ্ন আছে যে মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান কি? পরিবার। যে মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। ঠিক আছে, ভালোভাবে পড়ে নেবা, মার্ক করে পড়বা। এগুলো থেকে প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন। বা সৃজনশীল ক নম্বর আসতে পারে, পরিবার সমাজের ক্ষুদ্র একক। আরেকটা প্রশ্ন আসতে পারে, পরিবার কি? পরিবার সমাজের ক্ষুদ্র একক। পরিবার সমাজের ক্ষুদ্র একক। ঠিক আছে, এই অধ্যায়ে পরিবারের ধরন ও শিশুর সামাজিকীকরণ সহ বিভিন্ন বিষয় বর্ণনা করা হলো। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখবো এগুলো একবার দেখে নেবা। আমরা পার্ট 1 থেকে আলোচনা শুরু করব। পরিবারের ধারণা ও ধরন। পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার কি? পরিবার একটি সামাজিক সংগঠন। এটা দাগিয়ে রাখবা, পরীক্ষা আসার মতো প্রশ্ন। পরিবার কি? সংজ্ঞা আইলে কি করবা, যে পরিবার কাকে বলে বা পরিবার কি, তখন তুমি কি বলবো? পরিবার একটি সামাজিক সংগঠন। ঠিক আছে, পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটছে বা ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। পরীক্ষায় প্রশ্ন আসবে, পরিবার কাকে বলে? শুরুতে লাগবা পরিবার একটি সামাজিক সংগঠন। আবার লাগবা একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। ঠিক আছে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবারটা কি? যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। ঠিক আছে, পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পরিবার নানা রকম দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে বংশ রক্ষা ও সামাজিকীকরণ অন্যতম। এনে একটা প্রশ্ন আসতে পারে যে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার নানা রকম দায়িত্ব পালন করে থাকে। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি? পরিবার। খেয়াল রাখবা, সকল সমাজেই পরিবার রয়েছে, তবে সব সমাজে পরিবারের ধরন একরকম নয়। বলছে যে সকল সমাজেই পরিবার আছে, কিন্তু পরিবারের ধরন একরকম নয়। পরিবার মধ্যে ভাগ আছে, এক পরিবার, বহু পরিবার। এইভাবে আবার বিভিন্ন সমাজের পরিবার ধরন বিভিন্ন রকম হইতেই পারে, সেটা বলছে এখানে। বজেটের দিক থেকে পরিবার ধরনও ভিন্ন হয়। পরের পৃষ্ঠায় পরিবারের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, এই যে আমি বললাম একক ও যৌথ পরিবার। ঠিক আছে, এখন আমরা এই একক ও যৌথ পরিবার কি সেই সম্পর্কে জানবো। স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। একক পরিবার কিভাবে গঠিত হয়? স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। ঠিক আছে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে, তখন আরেকটি নতুন একক পরিবার হয়।
বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। আরো প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের কোন অঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি? বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। ঠিক আছে। অপরদিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোনো পরিবারের বাবা বা মায়ের সাথে যদি তাদের কারো বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি চাচা চাচি বা ফুফা ফুফু একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। খেয়াল করো, যৌথ পরিবার কাকে বলে? কোনো পরিবারের বাবা বা মায়ের সাথে যদি তাদের কারো বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি চাচা ফুফু একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। ঠিক আছে। বাংলাদেশের ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবারের সংখ্যা দেখা যায়। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের কোন অঞ্চলে বা কোন জায়গায় যৌথ পরিবারের সংখ্যা বেশি? গ্রাম অঞ্চলে। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবারের সংখ্যা বেশি, আর শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। প্রশ্ন আসবে, খেয়াল করে ভাবতে হবে কিন্তু। ঠিক আছে। কাজ 1, বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিবারের ধরন ব্যাখ্যা করো। আমি যে পাঠটা আলোচনা করলাম, তোমরা সেই পাঠটার মূল গল্পটা, মূল থিমটা যদি এই লিখে দাও তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। যদি পর্যায়ক্রমে আমরা এই সমস্ত কাজে আলাদা সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এগুলো মুখস্থ করা কিছু নাই, বুঝে রিডিং পড়বা, সেখান থেকে বানিয়ে লিখে দিবা। পার্ট 2, বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার। বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহর ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আজও অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষিকাজের উপরেই তারা প্রধানত নির্ভরশীল। হ্যাঁ, গ্রামের মানুষ প্রধানত কৃষিকাজের উপর কি নির্ভরশীল? এখানে বলছে দেখো, আজও অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষিকাজের উপর তারা প্রধানত নির্ভরশীল। গ্রামের মানুষ কৃষিকাজের উপর সবাই নির্ভরশীল, শিওর, অনেকটাই। মানে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, তারা কৃষিকাজ করে। গ্রামীণ সমাজে যৌথ পরিবারে বেশি দেখা যায়, যে কথাটা আমরা আগে পড়েছিলাম। কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি প্রথমে দাদা, তারপর বাবা, পরে ছেলে, এইভাবে ক্রমে পরিবারের বড় হতে থাকে। সাধারণভাবে গ্রামের পরিবারগুলো এক সময় যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সর্বোচ্চ সীমা নির্ধারণ নীতি ইত্যাদি কারণে যৌথ পরিবারের ভাঙন দেখা দিয়েছে। বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা পিতামাতার হাতেই বেশি লক্ষ্য করা যায়। তুমি খেয়াল করো যে আমাদের এই বর্তমান সমাজে আগের যৌথ পরিবার গ্রামে বেশি ছিল, ঠিক আছে, বিভিন্ন আর্থিক কারণে, সম্পত্তির কারণে, এখন বিভিন্ন পেশার কারণে মানে কি আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে এখন ছোট ছোট পরিবার তৈরি হয়েছে। এই ছোট ছোট পরিবারগুলো মানে কি একক পরিবার তৈরি হয়েছে, সে কথাটা বলছে। গ্রামে যেসব পরিবার পুরুষেরা প্রবাসী, এই প্রবাসী বলতে কি জানো? এই যে আমাদের দেশের মধ্যে শ্রমিক বা দেশের মধ্যে ভাইয়েরা বিদেশে কাজ করে বা চাকরি করে, তাদেরকে বলা হয় প্রবাসী। ঠিক আছে। সেসব পরিবারে নারীদের সীমিত হলেও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। মানে যে সমস্ত পরিবারের পুরুষেরা বিদেশ থাকে, যে সমস্ত নারীদের স্বামীরা বিদেশ থাকে, এখন পারিবারিক কাজে নারীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সেটা তারা বলছে। কারণ স্বামী নাই কি করবে, অনেকটা নিজেরই সিদ্ধান্ত নিয়ে কাজগুলো সমাধান করতে হয়, পারিবারিক কাজ, সেটা তারা বলছে। সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে এক পরিবারই হচ্ছে শহুরে পরিবারের প্রধান রূপ। একক পরিবার প্রধান রূপ কারণটা কি? একক পরিবার হওয়ার কারণটা কি? এর ভিতরে কারণ আছে, দেখো। আয় সীমিত এবং বাসস্থানের সমস্যার কারণে এক পরিবার হচ্ছে শহরে পরিবারের প্রধান রূপ। দুইটা কারণ পাওয়া গেছে, একটা হলো আয় সীমিত, আরেকটা হলো কি বাসস্থান সমস্যা। এই বাসস্থান মানে আমরা যেখানে থাকি, ঘর যেটাকে বলি, এই বাসস্থান সমস্যার কারণে আর সীমিত আয়ের কারণে এখন বর্তমানে শহরের পরিবারগুলো কি এক পরিবারের প্রধান রূপে রূপদান করা থাকে, সেটা বলছে। শহরে
শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের নেতৃত্ব কেবল স্বামীর হাতেই ন্যায্য থাকে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর মতামতকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। শহরে ইদানিং বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ায় এক অভিভাবক পরিবারের সংখ্যা দ্রুত বাড়ছে। শহরে ইদানিং বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ায় এক অভিভাবক মানে কি শুধু একাই অভিভাবক, কেউ নাই, এই ধরনের পরিবারের সংখ্যা শহরে কি দ্রুত বাড়ছে। দেখো কাজ 1, বাংলাদেশের গ্রাম ও শহরের মানে পরিবারের মধ্যে পার্থক্য লিখো। তোমরা যদি আমি 2 পার্ট আলোচনা করলাম, এই 2 পার্ট রিডিং পড়ো, এগুলো মুখস্থ করা কিচ্ছু নেই, তাহলে তোমরা গ্রাম আর শহরের পরিবারের মধ্যে পার্থক্য 2 হচ্ছে লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমাদেরকে এগুলো বুঝে রিডিং পড়তে হবে, এগুলো মুখস্থ করা কোনো প্রশ্ন না, ঠিক আছে? আর মুখস্থ করে তোমরা করা বস্তু এবার লিখতে পারবা। তারপরও আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে নিয়ে আসবো। এবার দেখো পার্ট 3 কি বলছে। পার্ট 3, পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকীকরণ। পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয় যে পরিবার সৃষ্টি হয় সেই পরিবারকে বোঝায়। কি বলছে? পরিবর্তনশীল পরিবার বলতে মূলত পরিবারের ধারণা পরিবর্তন হয়, যে নতুন পরিবার সৃষ্টি হয় সেই পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়, হ্যাঁ, এরা পরিবর্তনশীল। এর মূলে বহু কারণ রয়েছে, এর মধ্যে অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারী কর্মসংস্থান সহ নানা কারণ। যে পরিবার ভেঙে যৌথ পরিবার ভেঙে ছোট পরিবার একক পরিবার তৈরি হয়, কারণটা কি? 1 নম্বরে অধিক জনসংখ্যা, 2 নম্বরে পারিবারিক দ্বন্দ্ব, 3 নম্বরে বিবাহ বিচ্ছেদ, 4 নম্বরে কি নারী কর্মসংস্থান সহ নানা কারণ। তাছাড়া গ্রাম ও শহরের পরিবারের সদস্যদের ভূমিকার পরিবর্তন ঘটেছে। গ্রাম ও শহরের পরিবার সদস্য আছে, তাদের মধ্যে কাজ বা কর্মক্ষেত্র ভূমিকার ক্ষেত্র পরিবর্তন ঘটেছে, এই জন্য বলছে আর কি। আমরা নিজেদের পরিবারের দিকে তাকালেই বুঝতে পারবো যে এক সময় বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, চাচাতো ভাই বোন সহ সকলে মিলে একটি পরিবারে বসবাস করত। এখন শহরের পরিবর্তনের ছোঁয়ায় গ্রামও লেগেছে। একক অর্থাৎ ছোট পরিবার নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য সুবিধা বা স্বার্থ ছাড়া অন্যদের কথা হবে না। এই যে একক পরিবার বা ছোট পরিবারের মূল কারণ হলো যে এখন মানুষ পরিবার বড় হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট, সামাজিক সমস্যা, তারপর জনসংখ্যা বেশি, তারপরে এই যে ভেঙে কারণ এই যে আমরা কিছু কারণ বললাম, যে সুখ স্বাচ্ছন্দ্য সুবিধা স্বার্থের কারণে এই বর্তমানে বড় বড় পরিবারগুলো মানে যৌথ পরিবারগুলো ভেঙে ছোট ছোট পরিবার তৈরি হয়েছে, এখানে কথাটা বলছে। যার ফলে শিশুর সামাজিকীকরণে এসব বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিশু একটি পরিবারের তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলা হয়। দেখো সামাজিকীকরণ কাকে বলে? শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলা হয়। শিশু পরিবারের জন্ম নেয় এবং বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য ও পিতামাতার নিকট থেকে যা কিছু যেভাবে শিখে, এই শিক্ষণ প্রক্রিয়া হলো শিশুর সামাজিকীকরণ। মানে সন্তান বা শিশু পরিবারের বাবা মার কাছ থেকে যখন ছোট থাকে যা শিখে সেগুলো হলো কি শিশুর সামাজিকীকরণ। এটি একটি প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। চমৎকার প্রশ্ন, খেয়াল করো। শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে কে? পরিবার। এই প্রশ্নটা পড়বা, চমৎকার প্রশ্ন। শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষা পরিবার থেকে শুরু হয়। প্রকৃতপক্ষে পিতামাতার মাধ্যমে শিশুর মাতৃভাষা ও সংখ্যা শিক্ষার জগতে প্রবেশ করে। এ কারণে বলা হয় পরিবার হলো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার কি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান? প্রশ্ন আসতে পারে যে পরিবারকে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে তোমরা এই যে আলোচনা করলাম এগুলো লিখলে নিজের মতো করে হয়ে যাবে। একটা প্রশ্ন, হ্যাঁ, পরিবার হলো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারকে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় কেন? তোমাদের যদি প্রশ্ন দেওয়া হয় তাহলে তোমরা 2 মার্কের প্রশ্ন লিখতে পারো না? অবশ্যই পারবা। তো এই আগে বুঝে রিডিং মনোযোগ সহকারে পড়তে হবে, তারপরে পারবা না। খেয়াল করো, যৌথ পরিবারগুলোতে সন্তান সন্ততিরা খুব অল্প সময়
বা খুব অল্প বয়স থেকেই পারিবারিক পেশার সাথে সংযুক্ত হতো। সুতরাং পরিবার এক্ষেত্রে শিশুর শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করত। কিন্তু শিক্ষাক্ষেত্রে পরিবারের এই দায়িত্ব ও ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করেছে। শিশু শিক্ষার জন্য শিশু সদন, কিন্ডারগার্টেন, বিদ্যালয় বা মাদ্রাসা, টেকনিক্যাল বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান কাজ করছে। সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা আগের মতো নেই। শিশু শিক্ষার মূল দায়িত্ব এখন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যস্ত হয়েছে। মূলত আমরা আগে পরিবার থেকে শিক্ষাগ্রহণ করতাম, বর্তমানে এই যে বিভিন্ন কিন্ডারগার্টেন, মাদ্রাসা, বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল হয়ে গেছে, এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে শিশুর পড়ালেখার ভার ন্যস্ত করা হয়েছে, সে কথাটা বলছে। ধর্মশিক্ষার বিষয়ে পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষ শিশুর ধর্মশিক্ষা বিষয়ে অত্যন্ত সজাগ। সাধারণত পরিবারের মধ্যেই শিশুর ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে মা বাবা, দাদা দাদি বা পরিবারের অন্যান্য সদস্য বিভিন্নভাবে শিশুকে অবহিত করে। পরিবারে যারা আছে তারা এই যে ধর্মীয় শিক্ষা সম্পর্কে শিশুদের অবহিত করে, মানে জানায়, বলে। তবে সময়ের পরিবর্তনে পরিবারও ছোট হয়ে যাওয়ায় এবং বাবা মা উভয়ের ব্যস্ততার কারণে এখন পরিবারের ধর্ম বিষয়ক ভূমিকা দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি দেখা যায় ইউটিউবে বা ফেসবুকের অসমর্থিত শুরু থেকে শিশুকে ধর্মশিক্ষা দিতে হচ্ছে। এতে শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ, যা মানুষের জীবনে মানবিক, নৈতিক, উদারতার গুণ তৈরি করে, এটা তৈরি বাধাগ্রস্ত করতে পারে। মানে এখন আমাদের যে কর্মকর্তার কারণে আমরা শিক্ষা মানে শিশুদেরকে সময় দিতে পারছি না, ধর্মীয় শিক্ষা সম্পর্কে বলতে পারছি না, ধর্মীয় শিক্ষা সম্পর্কে আমরা শিখাতে পারতেছি না। এর জন্য কি আমাদের সন্তানরা বর্তমানে যে ইউটিউব, ফেসবুকের দিকে ঝুঁকে পড়ছে। এগুলো তো দেখে শেখা যায়, ঠিক আছে, সেখানে যে আমাদের গ্রামের কৃষ্টি কালচার, ধর্মীয় নৈতিকতা, উদারতা যে গুণাবলী আছে সেগুলো এখানে খুঁজে পাওয়া যায় না বা বাধাগ্রস্ত আছে, সেক্ষেত্রে এখানে বলছে। এদিন পর্যন্ত শিশুর লালন পালন পরিবারের প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বাংলাদেশ এখন অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে যারা শিশুর লালন পালনের দায়িত্ব যত্ন সহকারে বহন করে। তবে শহরের এসব প্রতিষ্ঠান বেশি করে উঠেছে, যেমন চাকরিজীবী পিতামাতার সন্তানরা বেবি হোমে, ডে কেয়ার সেন্টারে কিংবা অন্যভাবে লালন পালন হচ্ছে। যৌথ পরিবারে দাদা দাদি, চাচা চাচি সহ অন্য সদস্যদের সাথে পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশুর সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, তারপর সহমর্মিতা ও সহনশীলতা, নিরাপত্তা বোধ, সমান ভাগের অংশীদার প্রবণতা সহ বিভিন্ন গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায়। ঠিক আছে, যখন দাদা দাদি, চাচা চাচি, পরিবারের অন্য সদস্যরা যারা আছে সবাই একসাথে বসবাস করে, সেখানে সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তা বোধ, সমভাগে ভাগে ভোগ করে একটা যে গুণ আছে সেগুলো সেখান থেকে শিক্ষা পায়, যা শিশু সামাজিক কারণে প্রভাব ফেলে। তবে যৌথ পরিবার কমে যাওয়ায় এই ধরনের সামাজিকীকরণ প্রায় এখন দেখাই যায় না। যৌথ পরিবার কমে গেছে, ফলে এই ধরনের সামাজিকীকরণ এখন আর দেখা যায় না। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের আলোচনা তৈরি করছিল এই চমৎকার ক্লাসটা তোমার শুরু তো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বুঝে এভাবে রিডিং পড়ো। আশা করি তোমরা সকল প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারবা। সে ভালো থাকো এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।